আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে সরাসরি লাইভ সম্প্রচারে হাজির হয়েছি ইনশাআল্লাহ আবারও। প্রতিদিন আপনারা দেখবেন লাইভে। আমি চট্টগ্রাম সফরে ছিলাম। পরবর্তী ডিটেইল আপনাদের জানাবো। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে এই খবরটি আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি সর্বাধিক শেয়ার করা খুব জরুরি বলে আমি মনে করছি। কারণ এক নতুন বা নিউ ওয়ার্ল্ড অর্ডার দেখতে যাচ্ছি আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের পতন অনিবার্য। ইরান চাইছে নতুন একটি মুসলিম বিশ্ব তৈরি করতে, যেটা পুরো পৃথিবী শাসন করবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার সাথে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের যে দুর্দান্ত সমীকরণ, রাজনৈতিক চাল, প্রজ্ঞাময় যেই রাজনৈতিক কৌশলী চাল পাকিস্তান দিয়েছে, তাতে করে ভারত ইসরায়েল ব্যাপক কোণঠাসা হয়ে পড়েছে। কি হতে পারে আগামী দিন? পুরো বিষয়টা আজকে লাইভে তুলে ধরব। প্রথম যে খবর দিয়ে শুরু করতে চাই, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির নির্দেশক্রমে ইরানের যিনি স্পিকার বাকের গালিবাফ, তিনি একটি নতুন স্টেটমেন্ট দিয়েছেন। এটি হলো বিশ্বকে কাঁপিয়ে তোলা একটি স্টেটমেন্ট। কি বলেছেন? পুরো মুসলিম বিশ্বকে তিনি বলছেন, তোমরা আসো, আমরা একটি সামরিক অ্যালায়েন্স তৈরি করি, আমরা একটি সামরিক শক্তি তৈরি করি, সকল মুসলিম দেশ এক হয়ে। যেমন আমেরিকা ইউরোপকে নিয়ে ন্যাটো বানিয়েছে, এবার ইরান বলছে মুসলিম বিশ্বকে তোমরা আসো, আমরা সামরিক জোট তৈরি করতে চাই, মিলিটারি জোট তৈরি করতে চাই। এই একটি বক্তব্যের নেপথ্যে অনেকগুলো বক্তব্য আছে। পাশাপাশি পাকিস্তানের আসিম মুনিরকে হত্যার চেষ্টা করেছিল মোসাদ। পাকিস্তানের গোয়েন্দাদের কারণে সেটি ব্যর্থ হয়েছে এবং পাকিস্তান এমন এক চাল দিয়েছে যে চালটির কারণে কোণঠাসা হয়ে গেছে ইসরায়েল। কিন্তু আমেরিকাকে দিয়েই খেলাটা খেলেছে পাকিস্তান আর কাতার। সেই বিষয়টি থাকবে আলোচনায়। আসেন সেই বিষয়টির আগে ইরানকে দিয়ে শুরু করে পাকিস্তানকে আমরা ইনক্লুড করব। ইরান কি করলো? বাকের গালিবাফের এই বক্তব্যটি আসলো কখন? যখন সামনে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন এবং এবছরেরই আসছে ইসরায়েলের নির্বাচন। বাকের গালিবাফের বক্তব্যের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, তিনি একটি মুসলিম মিলিটারি শক্তি তৈরি করতে চান, ওয়ান কাইন্ড অফ ন্যাটো। তিনি বলছেন যে মুসলমানরা, আমরা অন্যের ঘরে নিরাপত্তা খুঁজতে যাই কেন, যখন আমরা নিজেরাই 57টি দেশ রয়েছে। অর্থাৎ তিনি বোঝাচ্ছেন গালফকে যে তোমরা একটি মুসলিম দেশ অন্য একটি মুসলিম দেশের ভয়ে শত্রুকে ঘরে আনছো বন্ধু সাজিয়ে, অথচ তুমি জানো না তোমার ঘরে যে আসছে সে সবচেয়ে বড় শত্রু, সে তোমাকে চেটে পুটে ফোকলা করে দিতে আসছে। তুমি ভয় পাচ্ছ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরানকে। ইরান তো তোমার উপর অ্যাটাক করবে না, করেনি, কখনই করেনি। তোমার দেশের সম্পদ লুটে নিচ্ছে কারা? ওই তো পশ্চিমারা। তুমি তাদেরকে নিরাপত্তার জন্য আনছো। তিনি বলছেন এখন সময় একটি মুসলিম সামরিক জোট করা, যাতে এই জোট প্রতিটি মুসলিম দেশকে রক্ষা করতে পারে। যদি ওরা পারে ঐক্যবদ্ধ হতে, আমরা কেন নই? ওরা পশ্চিমারা একজোট না? পুরো ইউরোপ একজোট না? আমরা কি একজোট? বলেন, আমরা কি একজোট? বাংলাদেশ ভারতের গ্রিপে, আরব আমেরিকা ইসরায়েলের গ্রিপে, এরকম করে পুরো পৃথিবীর মুসলিম দেশগুলো ভাগ হয়ে গেছে। আফ্রিকা আমেরিকা ফ্রান্সের গ্রিপ, এরকম ভাগ। সেই ভাগে এখন ঢুকছে কারা? সেই ভাগে ঢোকার চেষ্টা করছে তুরস্ক, ইরান, কারণ তারা সামরিক ক্ষেত্রে অনেক উন্নত। কিন্তু বাংলাদেশ, এখন পর্যন্ত বাংলাদেশের কে সরকারে বসবে ঠিক করে দেয় ভারত। এখানে নির্বাচন একটা আইওয়াশ। প্রকৃত অর্থে যারা ভোটে জিতে, আপনারা যে রিপোর্ট দেখেন, এগুলো সব খেলা, এগুলো ডিসিদের হাতে খেলা।
ডিসিদের হাতে ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট বা এশিয়ার ইস্টাবলিশমেন্ট বা আমাদের দেশের ইস্টাবলিশমেন্ট এই রিপোর্ট তুলে দেয়। জিতবে কলা গাছ আর ক্ষমতায় বসবে মূলা গাছ। কে করবে? দিল্লি। দিল্লির ইশারা কি করবে? বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট। বাংলাদেশের ইস্টাবলিশমেন্টের মাধ্যমে কি করবে? বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তারা। আপনি কি দেখবেন আর কি হবে? আগা মাথা থাকবে না, সব উলট পালট। এটা বাংলাদেশ। তো এখন ইরানের বক্তব্য অনুসারে তিনি বলছেন আগামীতে আমেরিকার পতন অনিবার্য এবং ইরান আমেরিকার মসনদ বা ক্ষমতার দম্ভ ভেঙে দিয়েছে। আমেরিকা পরাশক্তি থাকলেও বিশ্ব শাসন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কারণ এক ইরান তাকে সেখান থেকে ছিটকে ফেলে দিয়েছে। রাশিয়া না, চীন না, ইরান। কিন্তু ইরান বলছে আমাদের টার্গেট আমেরিকার ধ্বংস নয়, আমাদের টার্গেট ইসরায়েল। আমেরিকা আমেরিকার জায়গায় থাকুক, কিন্তু আগামী দিন আমাদের জন্য আতঙ্ক হলো নেতানিয়াহু বা তার দেশ। আমাদের উপর সবচেয়ে বড় ষড়যন্ত্রের প্ল্যানটা ওরা করছে। ওরা আমেরিকাকে দিয়ে বা আদার্স কাউকে দিয়ে ইমপ্লিমেন্ট করে। মূল কাজটা তো ওরা সাজিয়ে দেয়। যেমন ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলেছেন, অনেক গালাগাল করেছেন। কেন? কারণ নেতানিয়াহুর এই চালে পড়ে ট্রাম্প তার রাজনীতি শেষ করে ফেলছেন। তার প্রেসিডেন্টশিপের সবচেয়ে দুর্ভাগ্যজনক টাইম পার করছেন এই ইরান আমেরিকার যুদ্ধের 100 দিন। ট্রাম্প বলছেন যে নেতানিয়াহু এবং তার মোসাদের পরিকল্পনা তিনি যুদ্ধে নেমেছেন, কিন্তু আমেরিকার পেন্টাগন তার সামরিক সদর দপ্তর তাকে যে রিপোর্ট দিয়েছে সেটাই সত্য প্রমাণ হয়েছে। অর্থাৎ বলছে আমেরিকাতে আমরা জয় পাবো না, জয়ের সম্ভাবনা আমাদের 10%, 90% পরাজয় সম্ভাবনা। সেটি হয়েছে। কিন্তু মোসাদ কি বলেছিল? মোসাদ আমেরিকাকে বলেছিল তোমরা অ্যাটাক করো, 2 দিনের মধ্যে রেজিম চেঞ্জ হয়ে যাবে, ইরান তোমাদের দখলে। পুরোটা ছিল আমেরিকাকে যুদ্ধে নামানো মোসাদের একটা খেলা। কিন্তু নামানোর পর আমেরিকাকে কি করলো? তার পরাশক্তির জায়গা থেকে ছিটকে ফেলে দিল। এখন ইরান বলছে আসো তুরস্ক, এই জোটে থাকবে আমাদের লেবানন, ইয়েমেন, এবং এই জোটে পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশ তার নিজের অবস্থানটাকে দৃঢ় করবে। ধরেন বাংলাদেশ এই অ্যালায়েন্সে যোগ দিল, ভারত বাংলাদেশে আগ্রাসন চালালে পুরো মুসলিম সামরিক ইউনিটি একসাথে ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। তার মানে কি বাংলাদেশ আর একা নয়। ভালো করে খেয়াল করেন, ভারত একটা বিশাল দেশ, তাই না? বাংলাদেশ ছোট দেশ। বাংলাদেশের সামরিক শক্তি ভারতের কি বলবো একেবারে নিচের দিকে, মানে ভারতের কাছে বাংলাদেশ কিছুই না। ইভেন পাকিস্তানের চেয়ে উপরে ভারতের সামরিক শক্তি, তাদের যে সামরিক জরিপটি আমরা দেখি, পাওয়ার প্ল্যান্ট, সেখানে আমরা দেখি যে ভারত অনেক উপরে, পাকিস্তান অনেক নিচে। কিন্তু পাকিস্তানের সাথে ভারত পেরে উঠছে না। কারণ কি? এখানে ফুল শক্তি বিনিয়োগের চেয়ে বড় জিনিস হলো কৌশল। তো পাকিস্তানকে সেভ করছে কে? তুরস্ক, চীন। এই দুটো দেশ যখন পাকিস্তানের পাশে দাঁড়ায়, ভারত অটোমেটিক শক্তিহীন হয়ে পড়ে, মানে ভারতের কাছে পাকিস্তান বিজয় লাভ করে। তো আজকে যদি বাংলাদেশ কোনো কারণে এই মুসলিম সামরিক জোটের সদস্য হয়, তখন কি হবে? পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে, সৌদি আরব দাঁড়াবে, তুরস্ক দাঁড়াবে, ইরান দাঁড়াবে, মিশর দাঁড়াবে। তো এই 57টি মুসলিম দেশ যখন বাংলাদেশের পাশে দাঁড়াবে, ভারত তখন একটি দেশ। আর 57টি মুসলিম দেশ 57 জায়গা থেকে হিট করবে, ভারত কি করবে? তার মানে ভারত বাংলাদেশকে ছোট রাষ্ট্র হোক, গরিব রাষ্ট্র হোক, যাই হোক, টাচ করার আগে 14 বার চিন্তা করবে। 57টি দেশ বাংলাদেশের সাথে আছে। যেমন নেটোর আর্টিকেল 5 অনুযায়ী নেটোর কোনো একটি দেশ আক্রান্ত হলে সব দেশ মিলে ওই দেশকে অ্যাটাক করতে পারবে। যে কারণে ইরান আমেরিকার ভেতরে কোনো হিট করে নাই, সব করছে গালফ কান্ট্রিতে, মার্কিন ঘাঁটিতে। যদি আমেরিকার ভেতরে কোনো মিসাইল ইরান মারত, তাহলে আর্টিকেল 5 অনুযায়ী সমস্ত ইউরোপীয় দেশ আমেরিকাকে রক্ষায় ইরানের উপর হিট করত। ইরান কৌশলী অবস্থা অবলম্বন করেছে। তো এখন ইরানের এই বক্তব্য অনুসারে ইরান এখন তুরস্ককে বলছে, সৌদিকে বলছে, কাতার, কুয়েত, জর্দান, মিশর, বিশেষ করে ইসরায়েলের আশপাশের যে মুসলিম দেশগুলো আছে, গালফের আশেপাশে, এদেরকে গুরুত্বের সাথে ডাকছে ইরান, আসো। এটা মুস্তফা খামেনির নির্দেশে ইরানের স্পিকার এই বক্তব্যটি দিয়েছেন। বলছেন এখন আমাদের সময়, আগামী দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হবে ইসরায়েল। তাই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, সামরিক জোট করতে হবে। আবার এটাও বলছে আপনাদের মনে রাখতে হবে আমাদেরকে এক হতে দেবে না ইসরায়েল, কিন্তু আমাদের এক হতে হবে।
যদি আমরা এক হতে না পারি, এটি হবে আমাদের পতনের প্রধান কারণ। ইরানের সামনে আরেকটা ভয় আছে, কারণ এই মধ্যবর্তী নির্বাচনটা ট্রাম্প পার করতে চাচ্ছেন, এই জন্য যুদ্ধটা বন্ধ করেছেন। যদি কোনো কারণে ট্রাম্প আবার জিতে যান, আরেকটা অ্যাডভেঞ্চার করতে পারেন, ইসরায়েল আবার নামাতে পারে, কারণ মধ্যবর্তী নির্বাচন পার হয়ে গেছেন তিনি। আর যদি হেরে যান, নতুন সরকার আসবে বা যেটা হবে সেটা নতুন ভিন্ন হিসাব। তো এরই মধ্যে আরো কিছু দুর্দান্ত খবর আসছে, সেটা হলো ইসরায়েল বা মোসাদ চেয়েছিল পাকিস্তানের কি বলে আসিম মনিরকে হত্যা করতে। কারণটা কি? কারণ এই ইরানের যে বিজয়টা, এই বিজয়টা নেপথ্যে দুটো রাষ্ট্র সবচেয়ে বেশি কাজ করছে, একটা হলো পাকিস্তান, একটা হলো কাতার। আর এই পাকিস্তান কাতারের মূল মাস্টার মাইন্ড হিসেবে নেপথ্যে ছিল তুরস্কের এরদোয়ান বলা হচ্ছে। এরদোয়ান সিনে আসেন নাই, কিন্তু খেলছেন, হাকান ফিদানকে দিয়ে খেলছেন, তার পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে। কি হয়েছে? পাকিস্তানকে নামিয়েছেন, কাতারকে নামিয়েছেন, কিন্তু তিনি নীরবে থেকেছেন। খেলাটা অন্য অন্য জায়গায় বলা হচ্ছে সূত্রগুলোতে। পাকিস্তানের আসিম মনির, তিনি পাকিস্তানের তিনি আমেরিকার ট্রাম্পের হয়ে খেলছেন, ট্রাম্পের প্রতিনিধি হয়ে খেলছেন। আর ইরানের হয়ে খেলছে কে? কাতার ধরেন। তো পাকিস্তানের আসিম মনিরের সাথে ট্রাম্পের সখ্যতা বেড়েছে এবং তিনি কৌশলে জেডি ভেন্স, মার্কিন উপ রাষ্ট্রপতি, এই আসিম মনিরের সাথে সে প্রতিদিনই কথা বলছেন, 1 to 1 টেলিফোনে। এই জায়গাটাতে তিনি, এই জেডি ভেন্স কিন্তু ইসরায়েল বিরোধী। আর ট্রাম্পের প্রশাসনে মার্ক রুবিও, কি বলে, জ্যারেড কুশনার তার জামাতা, আরেকজন হলো বোধহয় রুবিও নাকি আরেকজন আছেন, এই দুজন আবার ইসরায়েলপন্থী যারা এই আলোচনায় ছিলেন। তিনজনের মধ্যে এই দুজন ইসরায়েলপন্থী, আর জেডি ভেন্স কিন্তু ইসরায়েল বিরোধী। এই জন্য পাকিস্তান জেডি ভেন্সের সাথে এমন একটা খেলা খেলছেন, বা জেডি ভেন্স পাকিস্তানের মধ্যে এমন একটা নেপথ্য রিলেশন তৈরি করছেন, যেটা দিয়ে ট্রাম্পকে শেষ পর্যন্ত ঘুরিয়ে ফেলেছেন এবং ট্রাম্প ইসরায়েলের হাত ছেড়ে দিয়েছে। বলছে, তুমি যদি ফার্দার একটা লেবানন হিট করো, খবর আছে তোমার, আমরা তোমাকে ছেড়ে চলে যাব, ইরান তোমাকে মাইরা তক্তা বানায় ফেললে আমাদের আর খুঁজে পাবা না। তো এই যে খেলাটা খেলছে পাকিস্তান, খুব কৌশলী খেলা, নীরবে, এটা মোসাদ নিতে পারে না। মোসাদ অ্যাসাসিনেশনের জন্য বারবার চেষ্টা করেছিল আসিম মনিরকে, কিন্তু পাকিস্তানের আইএসআই সেটা ব্যর্থ করে দিয়েছে একাধিকবার, এমনটি তথ্য আসছে। আবার কাতারও খুব দুর্দান্ত খেলা খেলছে, এমন খেলা খেলছে ইরানের পক্ষ নিয়ে, যে খেলায় আমেরিকার মানে আর ওই বৈতরণী পার হতে পারেনি। কাতার আরবদেরকে ইরানের পক্ষে আনার চেষ্টা করেছে। পাশাপাশি এই পাকিস্তান সৌদির সাথে, কাতারের সাথে, আরো কয়েকটি আরবের সাথে নীরবে যোগাযোগ করেছে। বলছে মানে পাকিস্তানের মধ্যস্থতায় যেমন আমেরিকা ছিল, আবার পাকিস্তান ইরানের হয়ে দুতিয়ালি করেছেন এই পথে বসে। সৌদি আরবকে বলছে, তোমরা অ্যাটাক করো না ইরানকে, ইরান তোমাদের বিরুদ্ধে অ্যাটাক করতে চায় না, ইরানের উদ্দেশ্য এটা। আরব আমিরাতকে বলছে, কাতারকে বলছে, কুয়েতকে বলছে, জর্দানকে বলছে, এদেরকে আবার পাকিস্তান থ্রো করছে ইরানের বক্তব্যগুলো। অর্থাৎ একটা ক্রুশিয়াল টাইমে পাকিস্তান বুঝতেছিল যে ইরান যদি এই জমিনে ব্যর্থ হয়ে যায় ইসরায়েলের কাছে, নেক্সট টার্গেট পাকিস্তান এবং তুরস্ক হবে। তাহলে ইরানকে বাঁচাতে পারলে পাকিস্তান, তুরস্ক বেঁচে যাবে। প্রত্যেকের নিজস্ব স্বার্থ থাকে তো, কারণ গ্রেটার ইসরায়েলের সূত্রটি আরবদেরকে আতঙ্কে ফেলে দিয়েছে। মানে নেতানিয়াহু যে গ্রেটার ইসরায়েল তৈরি করবেন, এই সূত্রটি কিন্তু আরবরা জানে। তো আরবরাও বুঝতে পারতেছে যে ইরান যদি হেরে যায়, তারা চাচ্ছে ইরান আমেরিকার কাছে হারুক, কিন্তু ইসরায়েলের কাছে নয়। যদি ইরান ইসরায়েলের কাছে হেরে যায়, নেক্সট টার্গেট আরবরা হবে, তখন কেউ বাঁচাতে আসবে না। আবার মুসলিম বিশ্বের সামরিক শক্তির দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান, কারণ তার কাছে নিউক্লিয়ার আছে। সামরিক বাহিনী সবচেয়ে বড় মিশরের, যদিও ধ্বজভঙ্গ এখন পর্যন্ত, এরা আমেরিকার পুতুল হয়ে আছে। কিন্তু আধুনিক অস্ত্রের মালিক আবার তুরস্ক। ইরান আমেরিকা এবং ইসরায়েলকে হারিয়ে তার জায়গাটা কি স্পষ্ট করছে যে না, এখন মুসলমানদের মধ্যে যদি শক্তিধর কিছু থাকে, সেটা ইরান। তো এখন এই ইরান প্রস্তাব করছে, আসো পাকিস্তান, আসো তুরস্ক, আসো সৌদি, আসো কাতার, আসো বাংলাদেশ, আসো লেবানন, লিবিয়া, মিশর, সবাই আসো, আমরা একটা জোট করি। তো পাকিস্তানের এই দুর্দান্ত চালে, কাতারের দুর্দান্ত চালে যখন ইসরায়েল ব্যর্থ হয়ে গেছে, নেতানিয়াহু তখন কোণঠাসা হয়ে গেছে, ট্রাম্প তখন কোণঠাসা হয়ে গেছে, এবং পাকিস্তান এমন খেলা খেলছে, কুয়েত এমন খেলা, কাতার এমন খেলা খেলছে, শেষ পর্যন্ত ট্রাম্প ইসরায়েলের হাত ছেড়ে দিয়েছে। ট্রাম্প এমন কথা বলছে
পৃথিবীর সব দেশের হাতে যদি ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে, তবে ইরানের কাছে কেন থাকবে না? বুঝতে পারছেন যে ইরানের নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস করতে আসছে। সে বলছে যদি বিশ্বের সব দেশের হাতে ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে, তাহলে ইরানের কাছে থাকবে না কেন? ট্রাম্প বলছে। তো এখন একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, সেটা কি? পাকিস্তান এবং কাতার আর তুরস্ক নেপথ্যে যে খেলাটা খেলছে, সে খেলাটা তারা আমেরিকাকে এমনভাবে ম্যানেজ করেছে যে আমেরিকা ইরানের ব্যাপারে সফট হয়েছে, ইসরায়েলের ব্যাপারে হার্ড হয়েছে, এবং ইসরায়েলকে এমনভাবে আমেরিকা এখন চেপে ধরছে যে তুমি যদি লেবাননে কোনো একটা অ্যাটাক করো আর ইরান যদি তোমার উপর হিট করে, আমি তোমার পাশে দাঁড়াবো না, এই ভয়। আবার নেতানিয়াহুকে বলছে তোমার পাশ থেকে আমি সরে গেলে আসছে নির্বাচনে তুমি হেরে যাবা, ক্ষমতায় বসে যাবে কে? নিফতানি বেনেট। তখন তুমি কই যাবা? জেলে। আমার কথা শোনো। আবার নেতানিয়াহু চাপে পড়ে গেছে, তার ক্যাবিনেট বলছে যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো, মারো লেবাননকে, মারো লেবাননকে। এখন মাইন্ডকে চিপায় পড়ে গেছে ইসরায়েল। যে ইসরায়েল, খুব ভালো করে শুনবেন এই তথ্যটা, যে ইসরায়েল এসেছিল ইরানকে ভেঙে চুরমার করে দিয়ে গ্রেটার ইসরায়েল তৈরি করবে, অর্থাৎ ইরানকে আগে ভাঙবে এবং বিশ্ব থেকে একা করে ফেলবে এবং মুসলিমদেরকে তার হাতের তালুবন্দি করবে। আজকে ইরানের সাফল্যটা হলো সে ইসরায়েলকে হাতে তালুবন্দি করে সে বিশ্বের, অর্থাৎ মিডল ইস্টার্ন মোড়ল হয়ে গেছে। ইসরায়েলের প্রথম প্ল্যান 1 ফেল, প্ল্যান 2 সে চেয়েছিল আমেরিকাকে দিয়ে ইরানের সামরিক শক্তি দুর্বল করে দিয়ে বিশ্বকে মেসেজ দিতে। এখানেও ইসরায়েল ব্যর্থ, কারণ আমেরিকা ইরানের সামরিক শক্তি দুর্বল করতে পারেনি, বরং আমেরিকা ইরানের সব শর্ত মেনে এই যুদ্ধ থেকে কোনো রকম নাকে খত দিয়ে পালিয়ে গেছে। নাম্বার 3, ইসরায়েল চেয়েছিল ইরানকে গালফ থেকে বা মুসলিম বিশ্ব থেকে একা করে ফেলতে। এই যুদ্ধের পর ইসরায়েল একা হয়ে পড়ে গেছে পুরো পৃথিবীতে। ইরান এখন নতুন করে জোট তৈরি করার পরিকল্পনায় কাজ করছে। ইরানের সাথে আরবের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে, আরবের সাথে দূরত্ব কমে গেছে। এখন ইরানকে প্রতিটি মুসলিম দেশ তার জনগণ ভালোবাসতে শুরু করছে, এবং ইরান আমেরিকা ইসরায়েলকে পরাজিত করার কারণে পুরো পৃথিবীতে ইরান এখন হিরো। তার মানে ইরানকে মিডিল ইস্টে কোণঠাসা করতে গিয়ে নিজে কোণঠাসা হয়ে গেছে ইসরায়েল। তার পুরো বলা হচ্ছে যে, আমি আজকে দেখলাম যে ইসরায়েলের একটি গণমাধ্যমে দুর্দান্ত একটি আর্টিকেল লিখছে, সেখানে বলছে যে পাকিস্তানের আর কাতারের নেপথ্যের কৌশলী খেলা ইসরায়েল হেরে গেছে। ইরান শুধু একভাবে না, ইরান অনেক রকম খেলছে। ইরান তার টেবিলে খেলছে, যুদ্ধে খেলছে, কূটনীতিতে খেলছে, সব মিডিয়ায় খেলছে, কিন্তু ইরান সেট করে দিয়েছে কিভাবে? পাকিস্তান আর কাতারকে, আর নেপথ্যে রাখছে তুরস্ককে, কারণ তুরস্ক নেটওয়ার। তুরস্ক থাকবে মূল জায়গায়, কিন্তু খেলবে দুটো দেশ, এবং এই দুটো দেশ খেলছে আলোচনা কেউ বোঝে নাই। কিন্তু আসিফ মনিরের উপর কয়েকটা টার্গেটের পর যদি এগুলো ফ্লাশ হয়নি, তখন বোঝা গেছে যে আসলে খেলা কোন লেভেলে চলছে। তো এখন যে পৃথিবী একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার দেখতে যাচ্ছেন, অর্থাৎ বলা হচ্ছে ইরান চাচ্ছে বা মুসলিম বিশ্বের মূল টার্গেট হতে পারে এখন যে এই পরাশক্তির পতন হয়ে গেছে। আগামীতে ইসরায়েলের হাত থেকে মুসলিম বিশ্বকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে। 1, 2 নম্বর, আমেরিকার 100 বছর বা 150 বছর বা 200 বছর পর একটা সাম্রাজ্যের পতন আমরা দেখেছি। আমেরিকার পতন অনিবার্য। এখন পৃথিবী শাসন করবে নতুন পরাশক্তি, ইরান বলছে। বিভিন্ন বিশ্লেষণে বোঝা যাচ্ছে নতুন পরাশক্তি হতে পারে মুসলিম পরাশক্তি। সেটি কি? যদি 57টি মুসলিম দেশ এক টেবিলে আসে। আসবে কি আসবে না, কারণ ইসরায়েল আসতে দেবে না, আর মুসলমানদের আসতে হবে। যদি আসতে পারে, তবে মুসলিম বিশ্ব নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করবে। আর যদি আসতে না পারে, তাহলে আবারও ইসরায়েলের হাতে মার খাবে। ইসরায়েল একবার পাকিস্তানকে মারবে, একবার ভারতকে ইরানকে মারবে, একবার সৌদিকে মারবে, একবার কুয়েতকে মারবে, একক। আর সবাই বলবে আমাকে তো মারে না, আমাকে তো মারে না, কিন্তু একে একে সবাইকে মারবে ইসরায়েল। আর যদি না মারে, তাহলে তো গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন হবে না। সো ইরান যে আহ্বানটি করছে মুসলিম বিশ্বকে, আসো একটা সামরিক জোট তৈরি করি, অ্যালায়েন্স তৈরি করি, এটি এখন সময় উপযুক্ত, এবং এটি এখন মূল সময়। কারণ এই সময়টিতে আমেরিকার পতন ইরানের কাছে হয়ে গেছে। তাই এই সুযোগটি যদি মুসলিমরা কাজে লাগায়, ঐক্যবদ্ধ হওয়ার, আগামী দিন যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছি, এটি হবে মুসলিমদের হাতে। আল্লাহ হাফেজ।